শোন, বলেন। চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল? তোহা উত্তর দেয় না। নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহু নিচ থেকে ওড়নার আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয়। ঘরে যেয়েই লাইট জ্বালালো তোহা। হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকে ড্রয়ারটা খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাতঘড়ির বক্সের ভিড়ে খুব যত্নের সহিত একটা চুলের কাঁটা সাইড করে রাখা আছে। কপাল কুঁচকে সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেই মনে পড়লো এটা সে হারিয়েছে প্রায় বছর খানেক হবে। তবে কবে হারিয়েছে সেটা মনে নেই। আরও কয়েকবার কাঁটাটা নেড়েচেড়ে দেখে নিয়ে মুচকে এসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা। এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা নিল না আর। আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা। তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে, বলেনি যে এই কাঁটা দিয়ে চুল বাঁধতে হবে, শুধু চুল বাঁধলেই হবে। তা সে যাই দিয়ে বাঁধুক না কেন, চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে দুটো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা। এ কাজে একেবারে পাকা হাত তার। সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এই খোপা খুলবে না। খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে পুরো ফ্ল্যাট। সকাল থেকে ঝিরিঝিরি বা মাঝারি বেগে বৃষ্টি হচ্ছে। সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে, কি দিবস জানিয়েছে। সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা। বাজে প্রায় 10:30। আতিয়ার ভুনা খিচুড়ি বানানো শেষ প্রায়। এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এবাড়ির সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায়শই এটা রান্না করে সে। গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে হাঁক ছাড়ল। তুহা, খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো। আসছি। বলেই উঠে দাঁড়ায় তোহা। চুল শুকিয়ে এসেছে প্রায়। ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সবশেষে পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতেই কলিং বেল বেজে উঠে দ্রুত পায়ে যেয়ে দরজা খুলতে দেখে তিহান দাঁড়িয়ে আছে, পরনে খয়েরি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার, চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো। সর সামনে থেকে, এমন সং সেজে দাঁড়িয়েছিস কেন? তোহা সরে দাঁড়ায় না, বরং এক কদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে। আমাকে আপনার কোন দিক দিয়ে সং মনে হচ্ছে তিহান ভাই? তিহান জ্বালাময়ী হাসি এসে বলে, আপাতত সব দিক থেকে শুনেছিস, এবার সর, নয়তো দেব এক থাপ্পড়। আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন? আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ? তিহান উত্তর দেবার আগে আতিয়া চেঁচিয়ে বলেন, তিহান এসেছে তুহা, ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই কখন ডেকেছি। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা। তিহান ধীরগতিতে জুতা খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানে ফিসফিসিয়ে বলে, শুধু গাল নয়, গোটা তুমিটা আমার নিজস্ব সম্পদ। বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে হেঁটে টেবিলে যেয়ে বসে সে। আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয়। তোহাকে উদ্দেশ্য করে বলে, তুইও বসে পড়, আমার রান্না আছে। ছেলেটা একা বসে খাবে নাকি? আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টির অগোচরে নিজের পাশের চেয়ারটা টেনে দেয়। তিহান আদেশসূচক চোখের ইশারায় তোহাকে সেখানে বসতে বললে তোহা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ সেখানে বসে পড়ে। তুর্য আর খালু কোথায়? খালামণি? তুর্য বোধহয় এখনো ঘুমাচ্ছে, রাত জেগে পড়াশোনা করেছে তো, তাই আর ডাকিনি। যখন উঠবে তখন খাবে। আর তোর খালু গিয়েছে কোনো কাজে, ছুটির দিনেও তার কাজের শেষ নেই। তিহান মৃদু হাসলো। তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটলো আতিয়া। বাড়ির কাজে সে মহিলাটা সাহায্য করে, সে আজকে আসেনি, সেই জন্য কাজের ভারটা আজ একটু বেশি। খুব মনোযোগ দিয়ে ইলিশের কাঁটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা। সবসময় আতিয়াই তার মাছের কাঁটা বেছে দেয়, কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না। তোহাও আগ বাড়িয়ে ডাকেনি। অনেকক্ষণ বাদে ব্যর্থ এসে যখন মাছের টুকরাটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেকগুলো কাটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান। তোহা বিস্মিত নয়নে তাকাতে সে নিজে খাবার চিবাতে চিবাতে বলে, চুপচাপ খাবি, বেশি কথা বলবি না। এতগুলো লাগবে না তো, আমি এত খাই না। তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, কতটুকু খাস আর না খাস তা আমার জানা আছে, তোর বলতে হবে না। তবে এখন প্লেটে যতগুলো খাবার আছে সবগুলো না শেষ করলে। এতটুকু বলেই চোখ রাঙায় তিহান। তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাওয়াটা শেষ করে। তিহান যতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা তার নজরে আসেনি। খাবার শেষে পানির গ্লাস হাতে নিতে তার মুখের সামনে ইলিশ মাছের বড় এক টুকরো ডিম তুলে ধরে তিহান নির্বিকার ভঙ্গিতে বলে, হা কর। এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের, তাই আর এই এতটুকু ডিমই হয়েছে আজকের মাছটায়, তাই সেটা তিহানকে দিয়ে এগিয়েছে আফিয়া। মুখটা একটু সরিয়ে নেয় তোহা, ইতস্তত কণ্ঠে বলে, না, এটা আপনি খান। তিহান তার ঠোঁটের সাথে টুকরাটা ঠেকিয়ে ধরে বলে, আমি হা করতে বলেছি। কিন্তু দেবু,
এবার ছোট্ট করে মুখ খুলল তোহা। নিমিষেই পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল তিহান। অতঃপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে সে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো। মাথার উপর প্রখর সূর্যতাপ, জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য। তোহার কলেজ ছুটি হয়েছে প্রায় 20 মিনিট আগে। ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান। পরক্ষণে মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের এপার থেকে ওপার। এই গরমের মধ্যেও তার পরনে ফুল হাতা সাদা শার্ট। অফিস থেকে এখানে এসেছে সে। তাড়াহুড়োই শার্টের হাতাটা গুটিয়ে নেওয়ার খেয়ালটাও হয়নি। ঘাড় গলা ঘেমে নে একাকার। মেয়েটা এখনও বেরোচ্ছে না কেন? এত দেরি কেন? ক্লান্তিতে চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল তিনি। অতঃপর চোখ মেলতে তোহাকে বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গেল সে। তোহার কাঁধ থেকে বই খাতা ভরা ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল, এত দেরি করলি কেন? আমি কি তোর পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব? ইডিয়েট। কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা। প্রত্যুত্তরে কিছু বলতে যেও তিহানের ঘামে ভেজা শার্ট দেখে চুপ হয়ে গেল সে। মনে মনে ভাবলো আসলেই বেশি দেরি হয়ে গিয়েছে, আর একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। অনুশোচিত নিচু কণ্ঠে সে বলল, সরি। এক পলক তাকালো তিহান। চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার। মনে মনে হাসলো তিহান। তারপর মুখ বাঁকিয়ে হাতের বাহুতে কপালের ঘামটুকু মুছে নিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম গলায় বলল, আয়। তোহা ক্ষীণ হেসে শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরতে সামনের দিকে পা বাড়ায় তিহান। তার সাথে পা মিলিয়ে তোহাও হাঁটতে শুরু করে। গাড়ির সামনাসামনি যেতেই পা দুটোকে থমকে দাঁড় করিয়ে দেয় তোহা। তিহানকেও আটকানোর জন্য তার হাতে টান দিতে তিহান ঘাড় ফিরিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, কি হয়েছে তিহু? তোহার দৃষ্টি সামনে থাকা আইসক্রিমওয়ালার দিকে। তিহানের ডাকে সে আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলে, কিনে দেন না প্লিজ। তোহার দৃষ্টি অনুসরণ করে আইসক্রিমওয়ালার দিকে চোখ পড়তে তিহান গম্ভীরভাবে বলে, এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাঁট। তোহার দৃষ্টি ছোট করে কাতর কণ্ঠে বলে, তিহান ভাই, একটা খেলে কিছু হবে না। তিহু। তিহানের ধমকে কাজ হয় না। তোহা আবারও বলে ওঠে, প্লিজ। হার মানে তিহান দীর্ঘশ্বাস ফেলে তোহাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে যেয়ে ছোট্ট করে বলে, কোনটা খাবি? জলদি নে। তোহা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলে নিতে তিহান টাকাটা মিটিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, এটা যে নিলি খেতে পারবি? মাকে ফেলবো তো জামা কাপড়। ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলেছে তোহা। ছোট্ট একটা কামড় দিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে, মাখবে না। তিহান অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। একটু পর কি হবে সেটা তার অজানা নয়। গাড়িতে বসে আছে তারা। গাড়ি চলছে আপন গতিতে। এসির বাতাসে ঘাম শুকিয়ে গেছে তিহানের। চোখের ক্লান্তি ভাবটাও কেটেছে অনেকটা। রাস্তার জ্যামে একটু পরপরই থেমে যাচ্ছে গাড়ি। তিহানের কপালে বিরক্তির ভাঁজ। আজকে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, অগত্যা তাকেই ড্রাইভ করতে হচ্ছে। তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ হতেই গলে যেতে শুরু করেছে। দ্রুত সেটা চেটে পুটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটের কিছু অংশ মাখিয়ে ফেলেছে সে। কয়েক মিনিট যেতে না যেতেই একটা বড় অংশ গলে পড়ে যেতে নিলে দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচের অংশে হাত পাতে তিহান। ফলস্বরূপ তিহানের হাতের উপর পড়ে আইসক্রিমের টুকরাটা। সঙ্গে সঙ্গে আরো 2-3 ফোঁটা আইসক্রিম তার শার্টের হাতার উপর পড়তে তোহা আটকে উঠে বলে, আরে কি করছেন? হাত সরান, শার্ট মেখে যাচ্ছে তো। তিহান উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনে ড্রয়ার থেকে পানির বোতল বের করে তেতো কণ্ঠে বলে, কি যে করিস তিহু? দরজাটা খুলতো, হাতটা ধুয়ে দিই। পরিষ্কার হাতটা দিয়ে ঠেলে দরজা খুলে তোহা। তিহান ঝাঁকুনি দিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাত ধুয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে, পানি ঢাল। তোহা মুখ গোমরা করে তিহানের হাতের উপর পানি ঢালে। হাতটা পরিষ্কার হলেও ফকফকে সাদা শার্টের হাতাতে চকলেট কালারের দাগগুলো লেগেই থাকে। তিহান আবারও সিটে বসে তোহার হাত থেকে পানির বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয়। তিহান হাতের দিকে তাকিয়ে তোহা মৃদু কণ্ঠে বলে, আমাকে বাসায় দিয়ে আপনি এখন অফিসে যাবেন না? হ্যাঁ, কেন? তাহলে শুধু শুধু হাতায় দাগ লাগালেন কেন? কেমন দেখাচ্ছে? তিহান তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না। তবে তোহাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগ মুহূর্তে তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, তোমার থেকে ইম্পর্টেন্ট কিছুই না। পরন্ত বিকেলের আরক্তিম গধূলিবেলা। লাল কমলা সূর্য একটু একটু করে হেলে পড়ছে পশ্চিম আকাশে। বারান্দার রেলিংয়ে দু হাত রেখে অদ্ভুত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তোহা। চোখের পাতা নিভু নিভু হয়ে আসছে বারংবার। বেশ খানিকক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণের পর তার মনে পড়ল একটা কথা, সূর্যের দিকে বেশিক্ষণ অর্থাৎ চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। এই কথাটা সে আগে থেকে জানলেও কখনো প্রমাণস্বরূপ দেখা হয়নি। আজ দেখল আসলে সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। চোখ জ্বালা করে আপনা আপনি চোখের পাতা বন্ধ হয়ে যায়।
এবার চোখ জোড়া সত্যি সত্যি বন্ধ করে ফেলল তোহা। আনমনে ভাবলো তিহান ভাইয়ের চোখের দিকেও তো তাকিয়ে থাকা যায় না, বেশিক্ষণ তো দূর, এক পলকও তাকানো যায় না। আচ্ছা, তার চোখ জোড়াও কি সূর্যের মতো জ্বলন্ত, নাকি সে মানুষটাই জ্বলন্ত ভস্মকারী, যার সংস্পর্শে এলে ভয় হয়, ভরসাপূর্ণ ভয়, যে কিনা কেবল মুখের কথা দিয়ে তার ছোট্ট শরীরের অভ্যন্তরে থাকা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় পর্যন্ত কাঁপুনি ধরিয়ে দিতে পারে। এতটুকু ভাবতেই চোখ মেলে ফেলল তোহা। এলোমেলো, অগোছালো, ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক। মাথা নুয়ে রেলিংটা আরো শক্ত করে চেপে ধরে সে। কানে বাজছে তিহানের তুমি সম্বোধন করা সম্মোহনী কথাগুলো। ভাবে এই কথাগুলো শুনলে কি আদৌ কোনো কিশোরীর আবেগী মন শান্ত হয়ে থাকতে পারে? উনি কি বুঝেন নাই বাক্যগুলো আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে? ইচ্ছায় সকল বাধা নিষেধ উপেক্ষা করে আমি তুমুল গতিতে তার বুকে আছড়ে পড়ি। সন্ধ্যা হয়ে এসেছে। পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছে তোহা। এখন চলছে গরমকাল। মোটামুটি 1 বছর পর আগামী গরমকালে তার উচ্চ মাধ্যমিক। পড়াশোনায় তেমন সিরিয়াসনেস না থাকলেও হেলাফেলাও নেই তার। মোটামুটি মাঝারি সারি শিক্ষার্থী সে। ভালোও নয়, আবার ফেল করার মতো খারাপও নয়। বাড়ি প্রায় ফাঁকা। দুর্য গেছে ঢাকার বাইরে তার কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে, তাও আবার একদিনের জন্য নয়, গুনে গুনে 3 দিনের জন্য। বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, তাকে যেতেই হবে। বন্ধুর মা বাবা পর্যন্ত তাকে ফোন করে বলেছে। অগত্যা দাওয়াত রক্ষার জন্যে এই পড়াশোনার মাঝেও ছুটেছে সে। তোহার বাবা গেছে অফিসের কাজে, ফিরবে আগামী পরশু। মাঝে মধ্যে অফিসের কাজে এহেন ছুটাছুটি করতে হয় তাকে। প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা সে, দায়িত্বের বোঝাটাও তাই বেশি। বাসায় শুধু তোহা আর তোহার মা আতিয়া। ঘরের দরজা খুলে রেখেছে তোহা। ড্রয়িং রুমের সোফায় বসে অল্প আওয়াজে টিভি দেখছে আতিয়া। তোহা এখান থেকে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মনটা খারাপ হচ্ছে একটু। আগে নিশার সাথে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকতো, এখন কেমন একা একা লাগে। তুর্য বরাবরই কম কথা বলে আর পড়াশোনায় ডুবে থাকে, তার সাথে হাসি মজা করার উপায় নেই। ঘড়িতে বাজে 7:30। ড্রয়িং রুমের কোনায় রাখা ল্যান্ডফোন বেজে উঠল। আতিয়া তখন স্থির দৃষ্টিতে মনোযোগের সহিত নাটক দেখছে। ল্যান্ডফোনের অবিরাম শব্দে তিক্ত কণ্ঠে সে বলল, তোহা, এসে ফোনটা তোল। ঘর থেকে তোহার উত্তর এলো না। আতিয়া আবারও গলা বাড়িয়ে ডাকল, তোহা। কোনো সারা শব্দ নেই। এবার বিরক্তি নিয়ে পিছে তাকাতেই খেয়াল করলো টেবিলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তোহা। উপায় না পেয়ে নিজেই উঠে গেল সে। ফোনটা কানে নিতে এমন একটা খবর পেল যা শুনে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কথা শেষে খট করে ফোনটা কেটে গেল। চোখে পানি নিয়ে তোহাকে ডাকার জন্য হাত দিয়ে ছুঁয়ে দিতেই তুমুল অস্থিরতায় ছটফট করে উঠল তার মন। গা কাঁপিয়ে জ্বর এসেছে তোহার। ঘুমের মাঝে মেয়েটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। গ্রাম থেকে আতিয়ার মা ফোন করেছিল, তার বাবার অবস্থা ভালো না। অনেকদিন যাবতীয় অসুস্থতায় ভুগছিলেন। রাত সকাল থেকে নাকি কেমন নির্জীব হয়ে আছেন, শুধু নিজের মেয়েদেরকে দেখতে চাচ্ছেন। কোনো অঘটন ঘটার আগে এখনই তাকে আর আফিয়াকে রওনা হতে বলেছেন তার মা। ছোট মেয়ে অর্থাৎ তোহার ছোট খালা আনিয়াও নাকি একটু আগে খবর শুনে রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। আফিয়া আতিয়া মিলে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়েছে তোহাকে। প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়েছে। আতিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একদিকে নিজের বাবা, আরেকদিকে অসুস্থ মেয়ে। কই যাবে সে? বাসায় কেউ নেই যে তোহাকে রেখে যাবে। খালি বাসায় একা একা অসুস্থ মেয়েটাকে কিভাবে রাখবে? তাছাড়া রান্না বান্নাও করা নেই। জ্বর নিয়ে তোহা রান্না করতে পারবে না। সব দিকেই বিপদ। চোখের পানি ছেড়ে দিয়ে আতিয়া সিক্ত কণ্ঠে বলল, আপা, তুমিই যাও, আমি থাকি। আব্বাকে বইল তোহার জ্বর, তাই আসতে পারি নাই। ধমকে উঠল আফিয়া। বলল, তুই তো জানিস দিয়া, আব্বা সবচেয়ে বেশি তোকেই আদর করে, আর এখনো তোর নামেই বলছে বেশিবার। তোর দুলাভাইকে ব্যবস্থা করতে বলে এসেছি, একটু পরেই রওনা দিব আমরা 3 জন। কিন্তু আপা, তুহা। তিহান অফিস থেকে আসুক, রান্না নিয়ে সমস্যা নেই। তোর খাবার তিহান দোকান থেকে কিনে দেবে। আর অপেক্ষা কর, জ্বর নেমে যাবে, চিন্তা করিস না। আতিয়া কোনো রকমে চোখের পানি আটকালো। তিহানি তার একমাত্র ভরসাস্থল। ছেলেটাকে সে খুব বেশি বিশ্বাস করে, খুব বেশি। তোহাকে তিহানের দায়িত্বে রেখে যেতে কোনো রকম ভয় নেই তার। তিহান ফিরেছে। বাসার নিচে ঢুকতে না ঢুকতেই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে মা লেখা দেখতে মুখে হাসির রেখা টেনে ফোনটা তুলে কানে লাগালো। সে বলল, হ্যাঁ মা, আমি এসে পড়েছি, এখন সিঁড়িতে। বাবা, তুই একটু তাড়াতাড়ি তোর খালামুন্নির ফ্ল্যাটে আয় তো, একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? সবাই ঠিক আছে তো? হ্যাঁ, তুই একটু আয় তাড়াতাড়ি। তিহান দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠল। তাদের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। দরজা লক করা না। তোহার রুম থেকে কথাবার্তা শব্দ আসছে। কাঁপা কাঁপা মন নিয়ে সেদিকে যেতেই দেখলো বিছানায় শোয়া অবস্থায় আছে তোহা। গায়ে কম্বল দেওয়া, চেহারা কেমন শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুষ্ক। তাকে দেখেই আফিয়া বলল, যাক, এসেছিস। শোন,
কি হয়েছে ওর? জ্বর এসেছে, এখন 101 ডিগ্রি, একটু আগে 103 ছিল। শোন, তোকে যে জন্য ডাকছি, তোর নানা খুব অসুস্থ, তোর খালামণি আর আমাকে যেতে হবে। নিয়ে যাবে তোর বাবা, কারণ আর কেউ বাসায় নেই। তোর জ্বর, ওকেও অসুস্থ শরীর নিয়ে টানাটানি করা যাবে না। আমাদের পৌঁছাতেই সকাল হয়ে যাবে, এতক্ষণ মেয়েটা জার্নি করতে পারবে না। তাই বলছি, ওকে তো রেখে যেতে হচ্ছে, তুই একটু ওকে দেখে রাখিস। আর এ কয়দিন ওর খাবার দোকান থেকে কিনে এনে দিস। আমরা একটু পরেই রওনা দিব, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। দায়িত্ব খুব বড় একটা জিনিস, যার কাঁধে দায়িত্ব নামক ভারী জিনিসটা আছে সেই শুধু বোঝে এর গুরুত্ব। আতিয়া যাওয়ার আগে তিহানকে বলে গিয়েছে, তোর দায়িত্বে রেখে যাচ্ছি, তোহাকে ওর খেয়াল রাখিস। ব্যাস, এতটুকু কথাই যথেষ্ট। যে এই বিশ্বাসটার মর্মার্থ বুঝে সে অবশ্যই কথাটার মান রাখবে। সাবান নিয়ে বেরিয়ে এসেছে তিহান। ভেজা গায়ে কোনো রকম শার্ট চেপে সে বেরিয়ে গেল। উদ্দেশ্য মোড়ের দোকান থেকে খাবার কিনে আনা। তোহার জ্বর কমেছে হয়তো, সে অবশ্য যায়নি ওই ফ্ল্যাটে। পকেটে ফ্ল্যাটের চাবিটা ভরে দ্রুত পায়ে হাঁটা ধরল সে। খাবার কিনে এনে আস্তে করে দরজার নব খুলল তিহান। ভেতরে ঢুকে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে তোহার দরজায় যে নক করলো। যদিও সে জানে তোহা দরজা লক করে না কখনো, তবুও সেই মেহেদির দিনের কাণ্ডের পর সে আর নক না করে ভুলেও রুমে ঢুকেনি। সেদিনের ঘটনাটা একেবারে একটা অ্যাক্সিডেন্ট। ওই ঘটনার আগেও সে নক করে ঢুকলে ওই দিন তাড়াহুড়ে হুট করে ঢুকে গিয়েছিল। যদি ভুলটা না হতো তাহলে হয়তো আর তোহাকে সে বাজে পরিস্থিতিটায় পড়তে হতো না। হতাশ শ্বাস ছাড়ে তিহান, অতঃপর আবার নক করে বলে, দেহু, আসবো? তিহানের কণ্ঠে হুঁশ ফিরে। তোহার চোখ বন্ধ করেছিল সে, দরজায় আওয়াজ শুনতে পায়নি। ওষুধ কাজে দিয়েছে, জ্বর এখন অনেকটাই কম, নেই বললেই চলে। হঠাৎ এত জ্বর কেন এসেছিল নিজেও বুঝতে পারল না। দুহাতে ভর দিয়ে আস্তে করে উঠে বসলো সে। পাশ থেকে ওড়না নিয়ে সুন্দর মতো গায়ে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে উত্তর দিল। জি আসেন। আস্তে করে দরজা খুলে রুমে ঢুকলো তিহান। দরজার সামনে দাঁড়িয়েই বলল, জ্বর কমেছে? এখন নেই। তিহান আর এগুলো না, তোহার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি নামিয়ে বলল, তোর খাবার প্লেটে বেড়ে ঘরে দিয়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিস। তোহার সম্মতিসূচক মাথা নাড়ায় তিহান। ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, তোর নাম্বার রিচার্জ করে দিয়েছে, রাতে কোনো সমস্যা হলে ফোন দিস, আমি চলে আসবো না। আর কাল কলেজ যাওয়া লাগবে না, বাসায় থাকিস, সকালের নাস্তায় কিনে দিয়ে যাব, ওকে? আচ্ছা। তিহান বেরিয়ে যেয়ে খাবার বেড়ে তোহার ঘরে নিয়ে গেল। তোহা তখন রুমে ছিল না, ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে। বেরিয়ে এসে তিহানকে খাবার রাখতে দেখে সে বলল, আপনি খেয়েছেন? না, খাবো। বলে এই খাবারটা পড়ার টেবিলে রেখে গ্লাসে পানি ঢেলে দিল তিহান। বেরিয়ে যাওয়ার আগে তোহার মাথায় এক হাত রেখে স্নেহময় কণ্ঠে বলল, একদম ভয় পাবে না, আমার দায়িত্ব তুমি, দায়িত্বের অবহেলা হবে না, আমি আছি। বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা। 3 রুম, রান্নাঘর আর বড় ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা। সব লাইট নিভিয়ে রুমের দরজা ভিড়িয়ে বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে তোহা। জ্বরটা এখন আবার বাড়ছে, অস্থির লাগছে। মুখ দিয়ে অস্ফুট স্বরে গঙ্গানির মতো শব্দ বেরোচ্ছে। পানি পিপাসা পেয়েছে বড্ড। ঘরে পানি নেই, ঘুমানোর আগে বোতল সাথে নিয়ে ঘুমায়নি সে। বহু কষ্টে পাশে হাতড়িয়ে ফোনটা মুঠোয় নেয় তোহা। রাত বাজে 3:15। আধো আধো চোখে তিহানের নাম্বারে ডায়াল করতে যেও করে না সে। সামান্য পানি খাওয়ানোর জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই বোকামি মনে হলো। অগত্যা কোনো রকমে দাঁতে দাঁত চেপে উঠে বসলো সে। গা ঝাড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুম অন্ধকার, তবুও ঘরের আলোয় এখন হালকা আলোকিত। শুকনো ঢোক গিলে দুরু দুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না সে ঘুরেছে, সঙ্গে সঙ্গে অবচেতন মস্তিষ্ক আর ঘোলাটে দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানটায় ছায়ার মতো কিছু একটা চোখে পড়ল। তার শরীর জমে গেল সেকেন্ডেই। আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলে ছুট লাগালো সে ফ্ল্যাটের দরজার দিকে। দরজার লক খুলে দৌড়ে দিহানের দরজায় পরপর 4-5 বার কলিং বেল বাজালো। সাথে চলল হাতে ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্ত কণ্ঠের ডাক, তিহান ভাই। দরজা খুলেন। কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে তখন সবেমাত্র একটু শুয়েছে তিহান। তোহার এহেন ডাকাডাকিতে বুকটা ধরফরিয়ে গেল তার। উদাম গায়ে জামানা জড়িয়ে হনহন করে দরজা খুলল সে। আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ শুনলে তিলকে তাল বানিয়ে ছাড়বে। দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়ল তোহা। এক হাত কাঁধে, আরেক হাতে পিঠে জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকালো সে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান। তোহাকে হঠাৎই এতটা কাছে আশা করেনি সে। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো তিহান। অতঃপর তোহার চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শান্ত স্থির কণ্ঠে বলল, জ্বরটা ওর বেড়েছে তোর, ফোন দিস নি কেন? ভয়ে থরথর করে কাঁপছে তোহা। একে তো জ্বর, তার উপর এরকম আকস্মিক ভয়ে হৃদস্পন্দন প্রবল হারে বেড়ে গেছে তার।
তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান। এই অবস্থায় তাদের কেউ দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে। মাথার হাত বুলানোটা ধীরে ধীরে তার ঊর্ধ্বগতিতে দৌড়ানোর হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে। খানিকক্ষণ বাদে একটু শিথিল হলো সে। কাঁপুনি কমে আসতে তিহান স্নেহময় কণ্ঠে আস্তে করে বলে, ভয় পেয়েছিস কেন? কিছুক্ষণ নীরবতা, তারপর তোহা বলল, ছায়ার মতো কি যেন একটা, এখনো ভীত কণ্ঠ তার। নিঃশব্দে হুট করে হেসে ফেলে তিহান। কণ্ঠে হাসি রেশ টেনে বলে, ওটা তোর মনের ভুল, এমন কিছুই নেই। বিশ্বাস করুন, আমি সত্যিই দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন ছাড়, রাত হয়েছে অনেক। তোহার সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো ঠিকই, তবে পর মুহূর্তে বলে উঠল। আমি যাবো না ওখানে। তিহান উত্তর দিল না। ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাতটা নিয়ে বলল, পাগলামো করিস না তিহু, আমার সাথে আয়, কিছু নেই ওখানে, আমি বলছি তো। অনিচ্ছা সত্ত্বেও সেদিকে পা বাড়ালো তোহা। তার অস্থির মণিজোড়া বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গিয়ে তিহানের হাত ঘেঁষে দাঁড়ালো সে। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করলো তিহান। ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বলল, বলিস না কিছু নেই, কেউ বলে তোর মনের ভুল। ফ্ল্যাটে একা তো, একটু এমন হতেই পারে, ভয় পাস না। তোহা প্রত্যুত্তরে কিছু বলল না। বার কয়েক পিটপিট করে সারা ড্রয়িং রুমে চোখ বুলাতেই তিহান বলল, এখানে এসেছিলি কেন? তেষ্টা পেয়েছিল, পানি নিতে এসেছিলাম। ঘরে পানি ছিল না? আর না থাকলেও কি আমাকে ফোন করতি? এইটুকুর জন্য আপনাকে বিরক্ত করব? সেই তো আমার কাছে গেলে। বিড়বিড় করে কথাটা বলে তোহাকে এ রুম থেকে নিয়ে বিছানায় বসালো তিহান। টেবিলের উপর থেকে প্যারাসিটামলের পাতাটা থেকে একটা ওষুধ বের করে বাইরে থেকে পানি নিয়ে আসলো। তোহার মুখে ওষুধটা দিয়ে পানি খাইয়ে দিতে দিতে ধীর স্থির কণ্ঠে বলল, আমার উপর কখনো বিরক্ত হতে পারি না আমি। কথাটা শুনতেই পানি মুখে একটু কেসে উঠল তোহা। তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে রইল সে। তিহান হালকা হেসে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়, এইভাবে জেগে থাকলে আর অসুস্থ অসুস্থ লাগবে। তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানেই থাকেন না প্লিজ। তিহান থামে। তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে রূঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? এতটা অবুঝ থাকার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়ো করে বলে, না না, এইখানে নয়। আসলে আমি বলতে চাচ্ছি, আপনি পাশের রুমে থাকেন আজকে রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না, প্লিজ। কিছুক্ষণ হাতে দু আঙ্গুল দিয়ে কপাল ঘষল তিহান। অতঃপর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তুর্য রুমে আছি, দরজা খোলাই রাখবো। আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে রাখবে, চেঁচামেচি করবি না একদম। মুখ লটকালো তোহা। তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর স্বরে ডাকলো, শোন, জি। চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার উত্তরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। তিহান মুচকি হাসলো। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো। কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়, একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দুহাতে মাথা চেপে উঠে বসলো তোহা। এখন একটু ভালো লাগছে, তবে মাথাটা ভার ভার লাগছে। দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তুর্যের রুমে উকি দিল সে। কিন্তু এমা, তিহান তো নেই রুমে। তবে বিছানায় কুচকানো চাদরটা দেখে সে বুঝলো রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লে হঠাৎই আটকে উঠল সে। প্রায় দুপুর 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতে টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পড়তে আরেকটু অবাক হলো সে। ধীর পায়ে রুমে যেতে ফোন বাজলে দ্রুত সেটা রিসিভ করতে তিহানের কণ্ঠ ভেসে আসলো, ঘুম থেকে উঠিস না এখনো? উঠেছি। এখন উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শোনা। কি বললেন বুঝিনি। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে, আমি অফিসে, ফ্ল্যাটেই থাকিস, বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন, রাতে আমি ফিরে না পর্যন্ত দরজা খুলবি না, বুঝছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে, বলতে পারছি না। রাতের বেলা সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তোহাকে সেখানে দেখে সে উচ্চস্বরে ডাকলো, তিহু, এখানে আয় তো। জি। শুনতে পাস না? এই বারান্দা আসতে বলেছে। ফ্ল্যাটের চাবি আছে না তোর কাছে? তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা, তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছে মানে আসবে, ফাস্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদে সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে, বস। তোহা বসে না, মিনমিনে কণ্ঠে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে,
একদম মিথ্যে বলার চেষ্টা করবে না। ভুলে যাচ্ছ বোধহয়, তোমাকে তোমার থেকেও বেশি আমি চিনি। বলে আরো কিছুক্ষণ গিটারে উল্টাপাল্টা সুর তুলে তিহান। তোহা আঁটোসাঁটো হয়ে বসে আছে, তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব। তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁটে ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। এটুকু গেয়ে এক মুহূর্ত থামলো তিহান। এতক্ষণে একধানে চেয়ে থাকা দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারও গাইতে শুরু করলো। বারান্দায় নতুন লাগানো ফুল গাছে ছোট্ট টবের উপর একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণা হাওয়ার ধাক্কায় একটু একটু দুলছে। তোহার মাধুর্যে ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর উপর। নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো সে। তার থেকে মাত্র দুহাত দূরে সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙের পাখা মেলে বসে রয়েছে প্রজাপতি। তোহা একটু হাসলো। নামামাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিলেই তো উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে সুবিশাল আকাশের গহীন সাম্রাজ্য। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাঁফ ছাড়ল তোহা। ফুলের টবটা তুর্য এনেছে তার জন্য। যে বন্ধুর বাড়ি গিয়েছিল ওদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়, সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বয়ে এনেছে সে। মূলত ফুল প্রচণ্ড পছন্দ তোহার। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশে আসবে তার জামাই সহ, তাছাড়া সাইফ, নুহাস আর স্বর্ণালীও আসবে। থাকবে দুদিন। বিয়ের পরে প্রথম আসা নিশার। আরও আগেই আসতো, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি, কারণ বাসায় তোহা ছাড়া আর কেউই ছিল না। এসে কি করতো? তবে এখন সমস্যা নেই, দুদিন আগে তার মা খালামুনি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেল প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরের খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতিতে স্বতঃস্ফূর্ত মিলন মেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটা বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। খাটে জায়গা না হওয়ায় পাশে একটা চেয়ার টেনে 2 পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজর কাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝে চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তে চমৎকার করে হেসে শার্টের হাতা গুটাতে গুটাতে সে বলে, আমাকে ছাড়া আড্ডা দিচ্ছে সবগুলো? আরে দোলা ভাই যে, কেমন আছেন? সৌহার্দ্য হাসলো, হাতে হাত মিলিয়ে বলল, আছি ভালোই। তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে তো হাসাহাসি হচ্ছিল? বলেই বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোহার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়ালো সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বুলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখেই সব কয়টা ভিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসলো। হৃদয় কাঁপিয়ে দেওয়া হাসি। সেদিকে তাকে একটুখানি থমকালো তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর উপরের অংশটা একটু খামচে ধরল সে। নিশা তেতে উঠে বলল, মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলে, সেজন্যই ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ হলাম। তিহান ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি রে? তুই চুপ না করলে তো আমি কথা বলতে পারতাম না। বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। তিহানের কথায় অপদস্থ হয়ে চুপ করে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সমস্বরে হেসে উঠল। খানিক বাদেই তিহানের চোখ গেল বিছানার কোণে সাইফ নুহাসের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি। মুহূর্তে ভ্রু কুঁচকে গেল তার। থুতনিতে হাত বুলিয়ে সে বলল, উনিকে? সাথে সাথে ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি ভাবির দেবর অনন্ত। তোমাকে তো দেখিনি বিয়েতে। সৌহার্দ্য উত্তর দিল, ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল। তবে এঙ্গেজমেন্টে এসেছিল, তুমি হয়তো খেয়াল করনি। তিহান মাথা নাড়িয়ে বলল, হয়তো বা। অনন্ত আবারও মুচকি হাসলো। তোহা তখন বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের উপর। বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তে মুহূর্ত মুখের চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছে আড়াল করে বসলো সে। আকাশি রঙের একটা হ্যান্ডপ্রিন্টে সুতির শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের তুলির ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়ে পরে ফেলেছে।
সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট একটা সাদা পাথরের লকেটটা একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দুহাত ভর্তি সাদা রঙের তিহানের দেয়া সেদিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে বের হতে না হতেই স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হলো, তাদের পরনেও শাড়ি। তারা বেরিয়ে আসতে ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। একবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দ্যর পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকেল তখন 5:17 বাজে। এখনো রোদ আছে, আশেপাশে আলোয় ঝলমলে চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতে একটু থেমে ঘাড় ঘোরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থেকে একটু সাইড দিয়ে বলল, আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আপাতমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল, আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ির সামনে নামো। কথাটা কানে যেতে চকিত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জায় পড়বে সে। তবে নিশার স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলতে তিহান বলল, কি শুননি, নামো। তোহা আর কিছু বলল না। চুপচাপ নিচে নামতেই দেখলো পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভিং সিটে বসেছে সৌহার্দ্য আর তার পাশে নিশা। পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আরেকটা গাড়ি সাইফদের। সাইফ আর নুহাস উঠেছে সেটাই। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোহা। তোহা আমতা আমতা করতে তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না। সমস্যা নেই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরো কিছু বলার আগে সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইফদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনে চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাছের চুড়িতে রিনঝিন করে বেজে উঠছে শব্দ তরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে। তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘুরাতে ঘুরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তেহু ডান পকেটে হাত ঢোকাতো। তোহা বুঝতে না পেরে বলল, জি। পাঞ্জাবি ডান পাশের পকেটে হাত ঢোকা। ইতস্ততভাবে তিহানের পকেটে হাতটাতে একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহা কিছু বলার আগে তিহান বলল, পর। তোহা বিনা বাক্যে দুল দুটো পরে নিতে গাড়ি থামালো। তিহান ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ি জানালার কাচ উঠিয়ে দিয়ে একটানে তোহার চুলের খোপা খুলে দিল। সে চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তে তোহা লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে পিটপিট করে বলল, তিহান বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হলো না সে। তার আগেই তিহান তার সারা মুখে চোখ বুলাতে বুলাতে বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল ঠোঁটের উপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘ ময়ূরী লাগছে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘ ময়ূরী। শেষ বিকেলে রোদ আছড়ে পড়েছে। জানালার কাচ ভেদ করে একটা সরু তেজস্বী রশ্মি তোহার মুখের উপর ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা। দৃষ্টি নিচের দিকে দিয়ে থম ধরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে, ঠোঁটে। পাক্কা 3 মিনিট যাবৎ তার সারা মুখে চোখ বুলিয়ে যাচ্ছে তিহান। তার মাদক মাখা গভীর দৃষ্টির বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় শ্বাস প্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতের বৃদ্ধাঙ্গুল হালকা করে তোহার ঠোঁটে স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোনায় যেতে তোহা মিনমিনে কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসলো। আচমকা হেসে ফেলা সেই হাসি দেখার ইচ্ছে থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গাল থেকে হাত সরিয়ে নিলে তোহা মুখের উপর আসা চুলগুলো কানের পিছে গুজানোর জন্যে হাত উঠাতেই তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসলো। তোহার মুখে এখনো লজ্জা ভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চুল বেঁধে জানলাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুনরায় খোপা করতে করতে বলল, চুলগুলো শুধু শুধু কেন খুললেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল, জানলার কাজটা নামা দিহু, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্তি নিয়ে খোপা আটকে জানালাটা খুলতে খুলতে বলল, এসি ছাড়লেই তো পারেন। এসির কৃত্রিম ঠান্ডায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এদিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছড়ানো ছিটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মাঝে একটু একটু রৌদ্রোজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনে তিহানকে প্রশ্ন করে, আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান। তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল, মেঘ ময়ূরী মানে তুমি, তুমি মেঘ ময়ূরী।
আহা, বলুন না এটার অর্থ কি? তিহান আবারও হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্য বিরাজ করা এক অনন্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দায়। আমি হলাম সেই মেঘ, আর তুমি হচ্ছে আমার রাজ্য বিরাজ করা সেই অতি সুন্দরী রমণী, বুঝলে? প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে ফেললো তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? অতি শান্তিতে কি সব মানুষের ঘুম আসে নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পিছনে থামে, সুতরাং তারাই আগে পৌঁছেছে। তিহান ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে তোহার সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলে, আমরা সবার আগে পৌঁছেছি, অযথা দেরি হবে বলে মাথা খাচ্ছিলে আমার। তোহা ভ্রুকুচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতেই আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। না, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছন থেকে এগিয়ে আসে সবাই। তারই দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞাসা করে, তোহা, আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশাও ভ্রু কুচকে সন্দিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুল নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে এসে বলে, আসলে এটা মার্কেটের সামনে জ্যামে আটকে ছিল গাড়ি। গাড়ি থেকে পাশের দোকানে দুলটা চোখে পড়তেই কেনার জন্য জেদ করছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বন্ধু আবার কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিসই তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসলো তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদতো তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওখানে সব কটা কানের দুল কিনে দিতাম, আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেশানো স্বরে বলল অনন্ত। তোহা একরাশ বিরক্তি নিয়ে অনন্তের দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠছে লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়েও সৌজন্যতার খাতিরে চুপ করে গেল সে। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরেই বলল, তিহু আসলে অপচয় একদমই পছন্দ করে না, আর বাড়াবাড়ি করাতে সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথার অপমানটা বুঝতে অসুবিধা হলো না অনন্তর। তথাপি কোনো জবাব দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসলো তোহা। লোকটাকে অপমানিত হতে দেখে বেশ ভালো লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ। 9 তলার উপর হওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা। উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যর মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত। তার বাঁকা চাহনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতেই খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে দুটো পিজার অর্ডার দিতে বলে তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আপনি পিজ্জা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান। হেসে বলল, তিহুর মাশরুমে অ্যালার্জি, পিৎজায় মাশরুম থাকবে তো, সেজন্য আর কি। অনন্ত একবার তোহাকে বলল, আরে শিওর তোয়া, তুমি ওগুলোই খাবে নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত হতে দেখে মুচকি হেসে বলল, জি, আমি ওইগুলাই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিয়ে যেতে ছবি তোলার জন্য সবাইকে দাঁড়া করালো নিশা। অনন্ত সুযোগ পেয়ে পেছন থেকে তোহাকে স্পর্শ করতে তোহার বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। অতঃপর নিজে তুর্যর পাশে দাঁড়িয়ে খুব সন্তর্পণে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতে চুপচাপ অনন্তের দিকে এগিয়ে শান্ত ও ধীরস্থির কণ্ঠে বলল, স্টে ইন ইউর লিমিটস। সন্ধ্যা শেষে রাত নামতে চলেছে। ফেরার পথেও তিহানের সাথে এসেছে তোহা। গাড়ির ভিতরে হলুদ লাইট জ্বালানো। এলোমেলো চুলে নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি। বলেছে গাড়ি থেকে নামার আগে দিবে, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতে তিহান বলে, তিহু দেখ তো ড্রয়ারে পানি আছে নাকি? পানি দিয়ে কি করবেন? নিশ্চয় তোর মাথায় ঢালবো না, খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখটা লটকে গাড়ির সামনে ড্রয়ারটা খুলে তোহা কোনায় একটা পানির বোতল দেখতে পেয়ে বলে, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠ তিহানের। বোতলটা মুখটা খুলে তোহা অতঃপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নিরস কণ্ঠে বলে, হ্যাঁ করুন, আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দিই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখে আটকে থাকে। তিহান মুখ হা করতে একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাবধানতা একটু পানি চিবুক গড়িয়ে গলা অব্দি পৌঁছে যায়। এদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আর একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুক আর গলা মুছিয়ে দিতে দিতে বুঝতে পারে তার চুলের ভাঁজে কারো 5 আঙ্গুল ডুবে গিয়েছে।
মুখ তুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী, তোমাকে ছোঁয়া নয় বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট। নির্জন মাঝ রাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে 9:10। 3-4 বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাঞ্চার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেল তিহানের। রাগের চোটে হাত দিয়ে বাড়ি দিতে গিয়েও থেমে গেল সে। পাশের সিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসে ঝাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। প্রচণ্ড জ্যামে প্রায় 1 ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই। নীরব পরিবেশ, তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফেরা লাগতো না। এখানে এসেও বাদল বিপত্তি। মাঝপথেই টায়ার পাঞ্চার হয়ে গেল। তখন জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখেনি, ছোট্ট একটা শ্বাস ফেলে সিট বেল্ট খুলে ফেলল তিহান। বের হওয়ার জন্য গেট খুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল। কোথায় যাচ্ছেন? তিহান তাকালো, একটু থেমে যায় তোহার মাথায়। একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিটপিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বাড়িয়ে তিহানের কবজি ধরে আটকে বলল। আমি ঘুমোবো আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই তিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে, সেজন্যই যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘরে কি বলেছে নিজেই বুঝেনি। আমতা আমতা করে সে বলল। ও আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি। বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসলো। তিহান ক্ষীণ হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পিছে থেকে এক্সট্রা টায়ারটা আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু গেড়ে বসতে বুঝলো তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকালো না। প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল। নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসবে না আর। বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটে পড়তে তিহান কাজ করতে করতে সন্দিহান কণ্ঠে বলল। কি দেখিস? তোহা আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল। আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমনও কিছু না, 10-20 মিনিটই হয়ে যাবে, মাথা ঘামাস না। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা। তিহানের উরুর উপর ঠেকানো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে বেশ অসুবিধা হচ্ছে। তিহানের হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলে সোজাও করতে পারছে না। তিহান মুখ দিয়ে বিরক্তিসূচক ধূর শব্দটা বের হতে তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতেই মাথা নিচে ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেলল তিহান। মেয়েটা যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তে ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিয়ে সে বলে। ঘড়িটা খোলতে তিহু, মলে হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাত দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতের মুঠোয় নিয়ে পুনরায় লাইট ধরে ঘড়িতে চোখ পড়তেই আটকে উঠে সে এক প্রকার চিল্লিয়ে বলে। তিহান ভাই 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চেলাচেলি করিস না। বেশ কিছু সময় সব নীরব। গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে একটা দুটো রিক্সা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ঝাড় থেকে গাছ নড়ার শব্দ হতে জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতে ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘাউ ঘাউ করতে চিৎকার করে উঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলে। তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকে অনবরত। তিহান ফুঁসে উঠে টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে বলে। তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে তিহু, ও কি করবে তোকে? কাঁথা। তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেলে তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা জিনিসপত্রগুলো পিছে ঢুকিয়ে রেখে ফিরে আসতেই দেখলো গাড়ির সামনের জায়গাটায় উঠে পা ঝুলিয়ে বসেছে তোহা। মায়াবী দৃষ্টিজোড়া হয়তো অন্ধকার আকাশে তারাগোনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই। নির্জীব উদাস মুখশ্রীটা নজরে আসতে বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের। ধীর পায়ে এগিয়ে এসে তোহার কনুই ধরে শান্তভাবে বলল। নাম তিহু, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামলো না, বরং আচমকায় তিহানকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতে চমকে উঠল তিহান। সাথে অবাক হলো বেশ। তোহার উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবির পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তে আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর আরেক হাত মাথার পিছে রেখে নরম কোমল কণ্ঠে বলল। কি হয়েছে? ভালো লাগছে না।
প্রাণহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইলে তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে, চোখ বন্ধ। গলা স্বর আরেকটু নামালো। তিহান বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। অতঃপর তিহানের পিঠের দিকে পাঞ্জাবিটা দুহাতে খামচে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমায় খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখা মাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাৎ বুঝবে না। এই যে সে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তে চোখ মুখ শক্ত করে ফেললো তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখনই চর মেরে দিলে না কেন? উনি আপুর দেবর তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক দেহ, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। তিহান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিস নে। তিহানের ধমকে তোহার কান্না বাড়ল বই কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার হাত মাথায় বুলাতে বুলাতে বলল, যদি কখনো আমাকে কোনো দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শ তোমার অস্বস্তি হয়, বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকে চর মারতে কোনো দ্বিধা করবে না। মূলত সে যেই হোক না কেন, এক চরে তাকে বুঝিয়ে দিবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শিখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছুই নেই। বলেই হাত দিয়ে তোহার চোখের পানিগুলো মুছে দিতেই মুচকি হাসলো তোহা। তিহান ছাড়াতে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে জাপটে ধরে তিহানের বুকে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচে টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের ঘর্ষণের শব্দটা বেশ লাগছে তার। রান্নাঘর থেকে একটু পরপরই তেলের ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর রাফিয়া মিলে কী সব যেন বানাচ্ছে সেই বিকেল থেকে। নিশারা চলে গেছে আজ সকালে, যদিও আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌহার্দ্যর জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকেলে স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা। তবে তাদের সাথে অনন্ত চলে যাওয়ায় বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে মাত্র এক চামচ খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতে তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতাগুলো কোনই পর্যন্ত গুটানো। হাতের পশমগুলো থেকে চামড়ার সাথে লেপ্টে আছে। হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরের 3টে বোতামি খোলা বিধায় ফর্সা বুকের অনেকাংশই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুইয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তোহা। নিচু গলায় বলল, ভেতরে আসেন, খালামুনি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তির্যক চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। অতঃপর এর অর্থ উদ্ধার হতে এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসলো সে। দরজা আটকে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়া থেকে চাবি আনার জন্য যেতে নিলে তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দিত তিহু। কথাটা শোনার সাথে সাথে নিজের হাতে ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটুই খেয়েছি, অত এটো হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। গট গট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখলো কানে ফোন ধরে শরবতে চুমুক দিতে দিতে কারোর সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকিয়ে শরবতের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না। একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে ধপ করে তার হাতের উপর চাবিটা রাখতে চোখ জোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহার চাপা রাগত চেহারা দেখে এ বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না। তার মধ্যে নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসলো সে। ফোনের ওপাশের মানুষটার কথার তালে তালে ঠোঁটের হাসিটা আরও গাঢ় হতে স্থান ত্যাগ করলো তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটা, লেবুর কাটার ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতে হঠাৎ পেছন থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোয় বড়সড় একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতেই দরজা আটকে দিয়ে হাতের চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসলো তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়ে বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগে একবার দরজা লক ঘোরাতেই তা খুলে গেল। ভ্রু কুচকালো তোহা। লোকটা কি একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উকি দিল সে। তিহান রুমে নেই।
হয়তো বারান্দায়, হয়তো না। সে বারান্দাতেই হাস্যোজ্জ্বল কণ্ঠের কথাবার্তা এখন অব্দি শোনা যাচ্ছে। হাতে বড়ার বাটিটা নিয়ে চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়ালো সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো তিহান। কিছু বলার আগে তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল। আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসলো তিহান। ঠোঁটে হাসি রেখে 2 কদম এগিয়ে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তে হকচকিয়ে গেল সে। চোখের অভিমানী ভাবটা শরীরে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে। তিহান আরো একটু অগ্রসর হয়ে তার মাথার কাছের দেয়ালটায় এক হাত রেখে বাহু ডোরে আটকে দিতে সে কম্পিত চাপা স্বরে বলল। কি করছেন? কেউ এসে পড়লে? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে উচ্ছ্বসিত স্বরে কারো নাম জিজ্ঞাসা করছে। লোকটা কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিজের কানে নিয়ে বলল। হ্যাঁ নীরব, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণ একটু নাম ভেবে দেখে ভালো কিছু পেলেই জানাচ্ছে। ওপাশের কথাটা তোহার কানে এলো না। তবে 1 সেকেন্ডের পরেই তিহান আচ্ছা বলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখলো তিহান। তোহা নিচে তাকাতে নিলে তিহান এক হাতে তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলে শীতল গলায় বলল। চোখ নামাবে না, তাকো আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথা আর অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখ জোড়া নিবদ্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টি। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজে থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসে না সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল। আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট। বড় ভাই হিসেবে খুবই মান্য করে আমাকে। এখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকে জানিয়েছে। কারোর প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনেই হাসাটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কি রাখবে তা নিয়ে। ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকে রাখতে হবে। শুনলেই তো কত অস্থির ধৈর্যহীন শোনাচ্ছিল ওর কণ্ঠ। এটুকু বলে থামল তিহান। একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছ? মুখটা একটুখানি এগিয়ে আনলো তিহান। প্রচন্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাচুমাচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। তোহার সারা মুখে চোখ বুলিয়ে গালে আলতো করে হাত ছুঁয়ে আচ্ছন্ন কণ্ঠে সে বলল। তুমি আমার প্রণয় রাজ্যের সেই বিধ্বংসী প্রণয়িনী, যে কিনা মুহূর্তে তার মায়া ভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তোলে। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গড়িয়ে দেওয়ার প্রণয় লীলায় নেমেছ। তোহা আশ্বস্ত মনে পা বাড়ালো। সে যে কোনো ক্রমেই পড়বে না এই ব্যাপারে একেবারে নিশ্চিত। গাড়ি থামে কলেজের গেটে। বের হওয়ার আগ মুহূর্তে তিহান মানিব্যাগ থেকে 100 টাকা 2টো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে। ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস, কিন্তু বাইরের উল্টাপাল্টা খাবার খাবি না, খবরদার। তোহা এক পলক তাকায়। খবরদার শব্দটার মানে সে জানে। তিহান খবরদার বলেছে মানে কথার অমন না হলে সে আসলেই খবর করে ছাড়বে। সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে তার। সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু গলায় বলে। আম্মু টাকা দিয়েছে তো, এটা লাগবে না। হাত বাড়ায় না তিহান। পূর্বের ন্যায় সাবলীল ভঙ্গিতে বলে। টাকা দিয়েছে তাই না? ব্যাগ চেক করতো। টাকাটিকা ব্যাগ চেক করতো। টাকাটিকে আদৌ সঙ্গে এনেছিস? তোহা এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে। এনেছি, আমার মনে আছে। তিহান চোখ ছোট ছোট করে তাকায়। 2 হাত বুকের মধ্যে ভাঁজ করে বলে। দেখা তো, আমাকে বের করে দেখা। উত্তরে প্রথমে জামার বাম পকেট হাতড়ায় তোহা। টাকাটা না পেয়ে আরেক পকেট হাতড়ায়। বুকটা দুরু দুরু করে কাঁপছে। তার মানে সে টাকা আনেনি, ডাইনিং টেবিলে রেখে এসেছে। আমতা আমতা করে তিহানের দিকে তাকায়। সে মিচমিচে কণ্ঠে বলে। আপনি তো দেখেছেন, তো তখন বলতেন টাকাটা আমি নিতে ভুলে গিয়েছি, তাহলে তো নিয়ে আসতাম। তোর সাহস তো দিন দিন বেড়ে চলেছে। খালি মুখের উপর পাল্টা জবাব দেশ। দেব এক চর, যা ভেতরে ঢুক। ধমক শুনে রাগে মুখ ফোলায় তোহা। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও জানালা দিয়ে তাকিয়ে বলে। কি সমস্যা বলেন? ছুটির সময় গাড়ি পাঠিয়ে দেব, আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবে। তোহা বুঝতে পারে তিহানের কাজ আছে, সেজন্য সে আসতে পারবে না। তবুও নরম কোমল আকুতি ভরা স্বরে মিষ্টি করে বলে। আপনি আসবেন না? এক মুহূর্ত ভাবে তিহান। অতঃপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে। আচ্ছা, বসবো। কথাটা শোনা মাত্রই মুখে বিস্তর হাসি ফুটে ওঠে তোহার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভিতর ঢুকতে একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান। রাত প্রায় 8টা। ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে তিহান। গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে, শরীরের সাথে চুলগুলো এলোমেলো। দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিংয়ে ছুটেছিল সে। অফিসের কাজে আর নিজের হেলাফেলায় দুপুরে লাঞ্চ করা হয়নি। ক্ষুধায় পেট চোচো করছে। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল। মা,
টেবিলে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আফিয়া রান্নাঘর থেকে চেঁচালেন। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো। জুতা জোড়া কোনো রকম খুলে সোফায় হাত পা ছড়িয়ে গায়ে লিয়ে দিল। শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবেই পড়ে রইল। একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতে ধুম করে কিছু পড়ার শব্দে সচকিত দৃষ্টিতে চোখ মেলল সে। বিছানায় চোখ পড়তেই হাতে পায়ের আড়ষ্ট ভাবটা কেটে গেল মুহূর্তে। তার বিছানার ডান দিকের কোণ ঘেঁষে ঘুমিয়েছে তোহা। ঘুমের ঘোরে তোহার হাত লেগেই পাশের টেবিল ক্লকটা নিচে পড়ে গেছে। উঠে যায় তিহান, ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। তোহাকে টেনে বিছানার মাঝখানে শুইয়ে দেয় সে। গায়ে জড়ানো অগোছালো ওড়নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয়। অতঃপর ধীর পায়ে দরজা ভিজিয়ে বেরিয়ে আসে। রান্নাঘরে যে আফিয়াকে উদ্দেশ্য করে বলে, তুই আমার রুমে কেন মা? আফিয়া চুলের গ্যাসটা নিভিয়ে দেয়। বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে, বিকেলে এসেছিল, তোর সেলফ থেকে কোনো বই নিবে বলে রুমে ঢুকলো। তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকেনি। তুই ডেকে তুলে দে। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, ঘুমা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আফিয়া হাসলো কিন্তু কিছু বলল না। রুমে ফিরে আসে তিহান। তোহার কাছে যে কপালের মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, আর কতভাবে মুগ্ধ করবে আমায়? এই মুগ্ধতার কি কোনো শেষ নেই? আমার চোখগুলো তো ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে। ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান। বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে। ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন, দুপুরে খাসনি তাই না? তিহান অমায়িক হাসলো। আফিয়া নিমিষেই বুঝে গেল তার হাসির মানে। গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, কেন এমন করিস? সবার খেয়াল রাখতে পারিস, অথচ নিজের বেলায় যত অবহেলা। তিহান আবারও হেসে বলল, এটা অবহেলা না মা, দেখো আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আর এমন রাম ক্ষুধা লাগতো বলো? আর এত ক্ষুধা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে। খাবারটা আরো বেশি মজার লাগছে। দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বুঝলে? আফিয়া বিরক্তিকর কণ্ঠে হয়েছে, কেঁদে উঠে অত বলল, বোঝা লাগবে না আমার। তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ। আফিয়ার কথা শুনে ভাত চিবানো বন্ধ করলো তিহান। ভ্রুকুচকে তাকিয়ে পড়ল। পটল তোলা কথাবার্তা মানে? ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল, জানি না, মুখে আসলো তাই বলে দিলাম। হাস্যোজ্জ্বল কণ্ঠে, তুমিও না মা বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করলো তিহান। বাস্তবিকই প্রচন্ড ক্ষুধা লেগেছে তার। পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতে আফিয়া টেবিল গোছাতে গোছাতে বলল, আতিয়াকে বলে এসেছি তো আজ আমাদের এখানেই থাকবে। কেন? এমনি ইচ্ছে হলো, তোর সমস্যা হবে? তাহলে থাক। ঢকঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখলো তিহান। তারপর নিচু গলায় বলল, না ঠিক আছে। বলে আগের মতোই শান্ত স্বাভাবিকভাবে হাতটা ধুয়ে রুমে চলে গেল। মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝে খুব যত্নে চাপা পড়ে রইল। এখনো ঘুমে আছে তোহা, গভীর ঘুমে। শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে। একটু আগে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছিল আর এখন আষ্টে পৃষ্ঠে তিহানের কোলবালিশ জড়িয়ে ধরে বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ। থুতনির আর ঠোঁটের উপরের জায়গাটা বিন্দু বিন্দু ঘাম জমেছে। আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে খুব সন্তর্পণে ঘামটা মুছিয়ে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান। ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা। পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে সোফায় যে শটান হয়ে শুয়ে পড়ল সে। পিঠ ব্যথা করছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান। আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম? একবার ঘড়িতে চোখ বুলিয়ে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে। কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে? তার অবসন্ন দেহ সোফাতেই মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্যে। মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতে মেহেলি কণ্ঠের মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। কপালে ভাঁজ ফেলে চোখ খুলতেই আবছাভাবে তোহাকে দেখতে পেল সে। তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা। তিহান ভাই, আপনি খাটে গিয়ে ঘুমান, আপনার কষ্ট হচ্ছে এখানে। কপালে ভাঁজ আরো খানিকটা গাঢ় হলো। তিহানের কণ্ঠে ধমকের রেশ তুলে সে বলল, তোকে কি আমার কষ্ট হিসাব করতে বলেছি? বেশি কথা না বলে যা তো, জ্বালাস না। বলেই চোখ বুঝতে নিলে তোহা আবারও বলে উঠল, আমাকে বকা দিচ্ছেন দেন, তবু খাটে যেয়ে ঘুমান। সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তিহু, সিরিয়াসলি আমি জ্বর বসিয়ে দেবো তোকে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়ার কণ্ঠ শোনা গেল। তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো। সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া। ততক্ষণে উঠে বসেছে তিহান। তার চোখ জোড়া ঘুমু ঘুমু হলেও বার কয়েক পিটপিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেললো সে। গলা ঝেড়ে সাবলীল কণ্ঠে বলল,
বলো মা, কোনো দরকার? আফিয়া কিঞ্চিত হেসে বলল, আসলে বাবা, তোহার তো বেগুনে অ্যালার্জি, ইলিশের তরকারিও তো খেতে পারবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম। আর ফ্রিজেও মুরগি টুরগি কেনা নেই যে রেঁধে দিব। তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে, 9:30 বাজতে চললো। ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। তুই একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয়। তোহা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলো। এ পর্যায়ে এসে আপত্তি করে বলল, না না খালামণি, দরকার নেই। আমি এখন এমনিতেও বাসায় যাব, বাসায় যেয়েই খেয়ে নিব, চিন্তার কিছু নেই। তোকে বাসা যেতে দিল তো যাবি? তোর মাকে বলে এসেছি আমি, আজকে এখানেই থাকবি। তোহা কাতর নয়নে তাকালো। ক্লান্ত শরীরে তিহান আবার মোড় পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে, ভাবতে মনটা খারাপ হয়ে গেল তার। মিনমিনে কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে এসে বলল, তিহান ভাই তো খুব বলার আগে তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল। তুই অনেক বেশি কথা বলিস দেহ, চুপ করে বসে থাকতে পারিস না? চত্ব সব। বলে ড্রেসিং টেবিল থেকে মানি ব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসু কণ্ঠে পড়ল, আর কিছু খাবি? মৃদু গতিতে দুপাশে মাথা নাড়ালো তোহা। তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল। তিহান বেরিয়ে যেতেই আফিয়া বসলো তিহানের বিছানায়। তোহাকে পাশে বসিয়ে মুহূর্তে নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে। কোনোরকম ঠেসে ঠুসে 1 প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা। হাত ধুয়ে যে তিহানের বিছানায় বসতে তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল, আবার এখানে কেন? যা, তোর জন্য বরাদ্দ রুমে যা। তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলল। খালামণি তো এখানেই আসতে বললো। তিহান ভ্রু কুচকে তাকালো। প্রশ্ন করার আগেই আফিয়া এসে বলল, তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান। গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি, ধুলো টুলো জমে আছে। তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে। তপ্ত শ্বাস ছাড়ল তিহান। মৃদু হাসার চেষ্টা করে বলল, পারবো মা, তুমি নিশ্চিন্তে যেয়ে ঘুমাও। আফিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে প্রস্থান করতে উঠে দাঁড়ালো তিহান। ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশ নিতে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে পড়ল দুজন। তোহা থমকালো। শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জল জল ঘোর লাগা চাহনির বিপরীতে দৃষ্টি নেমে গেল তার। তিহান আর একটু কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।